করোনা টিকা কেনা ও সংরক্ষণ প্রকল্প একনেকে অনুমোদন, দ্রুত আসবে ভ্যাকসিন বললেন স্বাস্থ্য সচিব। যুক্তরাজ্যে করোনা সংক্রমণ রুখতে আবারও দেশ জুড়ে লকডাউন, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পারস্য উপসাগরে দক্ষিণ কোরিয়ার তেলের ট্যাঙ্কার আটক করল ইরান, সিউল তেহরান উত্তেজনা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। করোনা ভ্যাকসিন কেনা, পরিবহন ও সংরক্ষণে খরচ হবে 4,237 কোটি টাকা। এ সংক্রান্ত প্রকল্পের ব্যয় বাড়িয়ে সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। মন্ত্রী জানান, দেশের 13,76,00,000 মানুষ ভ্যাকসিন পাবে। ভর্তুকি দামে কোভ্যাক্সের ভ্যাকসিন কেনায় খরচ হবে 1,175 লাখ টাকা। আর সেরাম সহ অন্য টিকা কেনায় খরচ হবে 2,262 কোটি টাকা। করোনা সংক্রমণের শুরুতে মহামারী প্রতিরোধে যে প্রকল্প নেওয়া হয় সেটিকেই সংশোধন করে ব্যয় বাড়িয়ে প্রকল্প অনুমোদন করে একনেক। এদিকে একনেক বৈঠক শেষে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের সরকার প্রধান ভ্যাকসিনের বিষয়ে অবহিত আছেন। দ্রুতই ভ্যাকসিন আমদানি করা যাবে বলেও জানান তিনি। সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে কোনো সন্দেহ নাই। ভারতের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে এই পরিমাণ উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন, অ্যাম্বাসেডর মহোদয় নিজে উপস্থিত ছিলেন। আমি কথাটাই বলতে চাচ্ছি, সরকার, দুই দেশের সরকার শতভাগ অবহিত আছে, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন। যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে আবারও দেশ জুড়ে লকডাউন জারি করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। এদিকে বিশ্বে একদিনে 9,000 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 18,60,000-এর কাছাকাছি। নতুন 5 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 8,60,00,000। দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম করোনার বিশেষ ধরন শনাক্তের পর থেকেই যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। টানা সপ্তম দিনের মতো দেশটিতে 50,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে করোনার প্রাদুর্ভাব রুখতে মঙ্গলবার থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। আগামী কয়েক সপ্তাহ দেশটিতে ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় ব্রিটেনবাসীকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গত 24 ঘণ্টায় দেশটিতে রোগী শনাক্ত হয়েছে প্রায় 60,000, প্রাণ গেছে 407 জনের। গবেষকরা বলছেন, নতুন ধরনের ভাইরাসটি 50 থেকে 70 ভাগ বেশি সংক্রামক। সুতরাং এটি নিয়ন্ত্রণে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তাই আবারও দেশ জুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছি। এর মানে আবারও দেশবাসীকে ঘরে থাকতে হবে। এর আগে স্কটল্যান্ডেও লকডাউন জারি করে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার। পাশাপাশি ওয়েলসে 18 জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মৃত্যু ও আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1,900-র বেশি জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 3,62,000-এর বেশি। 1,80,000 নতুন শনাক্ত সহ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 2,21,00,000 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 573 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে সোমবার রোগী শনাক্ত হয়েছে প্রায় 21,000। সাউথ আফ্রিকাতেও সোমবার মৃত্যু হয়েছে 434 জনের। ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে 527 এবং রাশিয়ায় 482 জনের প্রাণহানি হয়েছে। স্পেনে গত 4 দিনে 30,000-এর বেশি রোগী শনাক্ত হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে সরকার। এদিকে ভারতে গত জুনের পর থেকে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে 24 ঘণ্টায়। দেশটিতে সোমবার আক্রান্ত হয়েছে 16,000, প্রাণ গেছে 200 জনের। সাফাদ বিন ফরিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে লকডাউন জারি নিয়ে আলোচনাতে লন্ডন থেকে যোগ দিয়েছেন সমাজকর্মী তপন সাহা।
তপন শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে করোনার বিস্তার বাড়ায় আবার লকডাউন জারি করা হয়েছে, তো সেখানে কি কি বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং এই লকডাউন কতদিন থাকবে এবং প্রয়োজনে পরে বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? ধন্যবাদ আপনাকে। গুড আফটারনুন। গত 10 মাস যাবৎ চলে যাওয়া এই করোনা মহামারীতে এটা তৃতীয়বারের মতো লকডাউন। এই লকডাউন ঠিক প্রথমবার যেটা গত বছরের মার্চ মাসে দেওয়া হয়েছিল ওরকমই এটা খুব কড়াকড়ি ভাবে প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল ঘোষণা করেছেন। এই লকডাউনে এখানে ক্রিসমাস এবং নিউ ইয়ারের পর যে স্কুল খোলার কথা ছিল গতকাল থেকে স্কুল, বিশ্ববিদ্যালয় সব বন্ধ। এখানকার অপ্রয়োজনীয় সব দোকানপাট বন্ধ, শুধুমাত্র ডিপার্টমেন্টাল স্টোর যেটা গ্রোসারি শপ ওপেন থাকবে, আর সবকিছু বন্ধ। এবং যারা বাড়ি থেকে কাজ করতে পারবে না, যেসব কাজ বাড়ি থেকে কাজ করা সম্ভব না, যেমন কনস্ট্রাকশন, সিকিউরিটি গার্ড, রিপেয়ার মেইনটেনেন্স, এই ধরনের কাজ ছাড়া, এবং হাসপাতাল এবং এখানকার যে জিপি সার্জারি আছে, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা ছাড়া সব কিছু এখানে সবাইকে বলা হয়েছে ঘরে থেকে কাজ করার জন্য। এবং প্রতি পরিবার প্রতিদিন একবারই শুধু বাইরে যেতে পারবে তাদের পার্শ্ববর্তী পার্কে ব্যায়াম করার জন্য, জগিং করার জন্য, এবং একজন মাত্র অন্য একজনের বাড়িতে ড্রাইভওয়েতে গিয়ে দেখা করতে পারবে, কিন্তু ভিতরে যেতে পারবে না। খুব কড়াকড়ি ভাবে এই লকডাউনটা ঘোষণা করা হয়েছে এবং এটাতে 79% পিপল সাপোর্ট করেছে। কারণ এই দ্রুত সম্প্রসারণশীল যে নতুন বৈশিষ্ট্যের যে ভাইরাসটা, এটার আক্রমণ এমনভাবে হয়েছে যে আমি যদি আপনাকে একটু বলে নেই যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে গত দুবার এমন বেশি একটা এফেক্টেড হয়নি, আমরা এত জানতাম না, কিন্তু এখন মৃত্যুর মিছিল বাড়ছে, কারণ আমাদের পরিচিত অনেকেই এখন এফেক্টেড। সো এটি বোঝা যাচ্ছে যে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস, যেটা 50 থেকে 70 ভাগ বেশি স্প্রেড হয়, এটার ভয়াবহতা খুবই প্রকট। তবে আসার কথা হলো, গত মার্চ মাসে যখন লকডাউন হয় তখন কোনো ভ্যাকসিনের আপডেট ছিল না। এখন আমরা জানি যে 2টা ভ্যাকসিন ইউকেতে দেওয়া হচ্ছে এবং পুরোদমে দেওয়া হচ্ছে। আপনারা জানবেন গতকাল থেকে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা দেওয়া শুরু হয়েছে, গতকাল 5 লক্ষ লোককে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তবে আসার কথা যে আমরা হয়তো বা মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই লকডাউন। মধ্য ফেব্রুয়ারির পর হয়তো বোঝা যাবে যে তখন পরিস্থিতি কোন দিকে যায়, কারণ এর মধ্যেই প্রায় 1,40,00,000 লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে। তপন শাহ, আপনার কথার প্রেক্ষিতে একটি বিষয় জানতে চাই যে যুক্তরাজ্যের 3 কোটি ঝুঁকিপূর্ণ মানুষকে টিকা দিতে সময় লাগবে 3 মাস। সেক্ষেত্রে 15 থেকে 20 কোটি জনসংখ্যার একটা দেশে টিকা দিতে কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন এটা। আপনার এখানে বলা হচ্ছে যে 3 কোটি লোক ভালনারেবল, যাদেরকে 40 থেকে 50 থেকে 100টা বছর পর্যন্ত বা 105 বছর পর্যন্ত যাদেরকে দেওয়া হবে। এখানে এখন পর্যন্ত 730টা সেন্টার থেকে দেওয়া হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে 1700 সেন্টার থেকে দেওয়া হবে। এবং এখানে আপনি জানবেন যে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার আগে এক একজনকে 15 মিনিট করে ব্রিফিং করা হয়। তো সেই হিসাবে এখানে গতিটা একটু কম, তারপরেও 20 লক্ষ লোককে দেওয়ার পরিকল্পনা আছে প্রতি সপ্তাহে। কিন্তু বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী যে প্রায় 17 কোটি লোক, এর মধ্যে যদি 12 কোটি লোককেও যদি দেওয়া হয় যারা 30-র উপরে এবং যারা ভালনারেবল, ছোট থেকে যারা 30 বছর পর্যন্ত যারা ভালনারেবল, এই বিশাল সংখ্যাকে ভিলেজ পর্যায়ে দিতে গেলে সরকারের বিশাল কার্যক্রম শুরু করতে হবে। আমার তো মনে হয় যে বাংলাদেশ 2022 সালের আগে যদি ভ্যাকসিন যদি আগামী মাসেও শুরু হয় বাংলাদেশে, 2022 সাল পর্যন্ত, যেটা আমি একটা ক্যালকুলেশন করে দেখেছিলাম, মনে হচ্ছে না 2022 সালের আগে বাংলাদেশও করোনা মুক্ত হতে পারবে। তবে আসার কথা, বাংলাদেশ সরকার ইউনিয়ন পর্যায়ে যে সুন্দর হেলথ সেন্টার করেছে, স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে, হয়তোবা যদি সবাই মিলে চেষ্টা করে বাংলাদেশ হয়তো আগেও করোনা মুক্ত হতে পারে। তপন শাহ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সাথে কথা বলছিলেন যুক্তরাজ্য থেকে সমাজকর্মী তপন সাহা। ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকা কোভ্যাক্সিন 12 বছরের বেশি শিশুদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া DCGI। সোমবার এ ছাড়পত্র পায় প্রতিষ্ঠানটি। ক্লিনিক্যাল ট্রায়াল চলার মধ্যেই রোববার জরুরি ব্যবহারে কোভ্যাক্সিনকে চূড়ান্ত অনুমোদন দেয় সংস্থাটি। এতদিন প্রাপ্তবয়স্কদের শরীরে চলছিল কোভ্যাক্সিনের ট্রায়াল। DCGI এর অনুমতি পাওয়ার পর এবার শিশুদের উপর টিকার সুরক্ষা যাচাই করা হবে। এদিকে এখনও এই টিকার কার্যকারিতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভারত বায়োটেক। বিতর্কের মুখে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, কোভ্যাক্সিনের কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। কোনো সুরাহা ছাড়াই শেষ হলো ভারতের কৃষক ও সরকারের মধ্যে 7ম দফা বৈঠক। সোমবারের আলোচনায় নিজেদের অবস্থানেই অনড় দুই পক্ষ। পরবর্তী বৈঠক হবে শুক্রবার। কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভে নিহত কৃষকদের স্মরণে 2 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। পরে আইনে কৃষকদের জন্য লাভজনক বলে বোঝানোর চেষ্টা করেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানান, সরকার আইন সংশোধন ও কৃষকদের পরামর্শ অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। এদিকে সংশোধন নয়, আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে অনড় কৃষক আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে 26 জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবসে কঠোর সমাবেশের হুমকি দিয়েছে তারা। 4 সপ্তাহের বেশি সময় ধরে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকেরা দিল্লি সীমান্তে বিক্ষোভ করছে। ইরানের রেভলিউশনারি গার্ডে নৌবাহিনী রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে ট্যাঙ্কারটি আটক করা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে ট্যাঙ্কার আটকের এই খবর এলো। ট্যাঙ্কারটিতে 72,000 টন ইথানল রয়েছে। এদিকে ফোর্দো পরমাণু স্থাপনায় 20 ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে ইরান। সোমবার এক বিবৃতিতে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিই জানান, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে 20 মাত্রা পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। ইরানের এই পদক্ষেপ 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন বলছে বিশেষজ্ঞরা। তবে ইরানের দাবি, তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগে এই পরিকল্পনার কথা এক চিঠিতে জাতিসংঘের পরমাণু অস্ত্র বিষয়ক নজরদারি সংস্থা IAEA এর কাছে জানায় দেশটি। দীর্ঘ 3.5 বছর বন্ধ রাখার পর কাতারের সঙ্গে সব সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করেছেন এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল সাবাহ। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে রাজি হয় কাতার এবং সৌদি আরব। নাসের আল সাবাহ কুয়েত টিভি চ্যানেলকে বলেন, সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব। আজ উপসাগরীয় দেশগুলোর সংস্থা GCC সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে 2 দেশের মধ্যে চুক্তি হতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জেরেড কুশনার উপস্থিত থাকবেন। 2017 সালে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। সীমান্ত বন্ধের পাশাপাশি কাতারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচনের ফল পাল্টে দিতে জর্জিয়ায় নির্বাচনী কর্মকর্তাকে ফোন দেওয়ার আইনি ঝামেলায় পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-কে চিঠি দিয়েছে 2 ডেমোক্র্যাট সদস্য। তারা চিঠিতে বলেন, মার্কিন কংগ্রেসের সদস্য ও প্রসিকিউটর হিসেবে তাদের বিশ্বাস, ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। সেক্ষেত্রে অবিলম্বে প্রেসিডেন্টের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানান তারা। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বিচারের কোনো নজির নেই। প্রেসিডেন্ট ফেডারেল অপরাধ থেকে নিজেকে ক্ষমা করার ব্যবস্থা নিতে পারেন। যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই। গত 2 জানুয়ারি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটকে ফোন করেন ট্রাম্প। 2 মাসের বেশি সময় জনসমক্ষে আসেনি ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। আর এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলছে, কোথায় আছেন চীনের ধনকুবের? চীনা সরকারের সঙ্গে বিরোধের পর থেকেই জ্যাক মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আন্তর্জাতিক গণমাধ্যম CNN ও বিজনেস ইনসাইডারের সোমবারের শিরোনাম, কোথায় আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, চীনা ধনকুবের জ্যাক মা নিখোঁজ বলে সন্দেহ করা হচ্ছে।
চীনের সাংহাইয়ের অর্থনৈতিক সম্মেলনে ২৪ অক্টোবর বক্তব্য রাখেন জ্যাক মা। এক পর্যায়ে শি জিনপিং প্রশাসনের নতুন ব্যাংক নীতি নিয়ে সমালোচনা করেন তিনি। চীনা প্রশাসনকে কণ্ঠরোধকারী ও ব্যাংকিং নিয়মকে পূর্ণ ও অচল বলে মন্তব্য করেন জ্যাক মা। এরপরই আলিবাবার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করে চীন সরকার। জিজ্ঞাসাবাদের জন্য জ্যাক মাকে ২ নভেম্বর তলব করে চীনা কর্তৃপক্ষ। পরের দিন তার আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ড গ্রুপের $৩৭ বিলিয়ন আইপিও নিষিদ্ধ করে সাংহাই স্টক এক্সচেঞ্জ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই নিষেধাজ্ঞা আসে সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিং থেকে। এমনকি আলিবাবার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জ্যাক মার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আসে। সম্প্রতি নিজের প্রিয় একটি ট্যালেন্ট শোতে বিচারকের আসনে বসার কথা থাকলেও সে অনুষ্ঠানে উপস্থিত হননি চীনা ধনকুবের। পরে শোর ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলছে, তবে কি জিনপিং সরকার জ্যাক মাকে গৃহবন্দী করে রেখেছে? সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। করোনা টিকা কেনা ও সংরক্ষণ প্রকল্প একনেকে অনুমোদন, দ্রুত আসবে ভ্যাকসিন বললেন স্বাস্থ্য সচিব। যুক্তরাজ্যে করোনা সংক্রমণ রুখতে আবারও দেশ জুড়ে লকডাউন, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পারস্য উপসাগরে দক্ষিণ কোরিয়ার তেলের ট্যাঙ্কার আটক করল ইরান, সিউল তেহরান উত্তেজনা। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।